Good morning, students. Good morning, everyone, and welcome to Adda 24/7 Bangla অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের পঞ্চায়েতের ক্লাসে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার চলে এসেছি সপ্তাহের 3 দিন, প্রথম 3 দিন তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চায়েত নিয়ে, আর পরের 3 দিন আমরা পড়ব হিস্ট্রি থেকে। অর্থাৎ আগামীকাল থেকে আমাদের পঞ্চায়েতের নতুন হিস্ট্রি ক্লাস স্টার্ট হচ্ছে। তো তোমরা যারা যারা ক্লাসটি দেখছো, প্রথমেই আগে জানাও আমার সাউন্ড তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, কাইন্ডলি জানাও প্লিজ। চলো, তাহলে প্রত্যেকে যারা যারা এই সেশনটি দেখছো, কাইন্ডলি ক্লাসের লিংকটাকে একটু শেয়ার করে দাও। তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো বা তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব, প্রত্যেকের কাছে ক্লাসের লিংকটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দিও প্লিজ। ওকে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। আজকে আমরা পড়বো হচ্ছে জেলা পরিষদ। তোমাদের 3 দিন আমি স্টার্ট করেছি এই ক্লাস। অর্থাৎ প্রথম দিন আমরা পড়েছি হলো পঞ্চায়েতের, মানে গ্রাম পঞ্চায়েত পড়িয়েছিলাম সোমবার দিন। গতকাল আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর আজকে আমরা 3 নম্বর দিন, আজকে আমরা পড়বো হচ্ছে জেলা পরিষদ। তো প্রত্যেকে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে কিন্তু একেবারেই কিন্তু ভুলো না। ওকে, তো চলো লেটস স্টার্ট। আজকে আমাদের হোমওয়ার্কের প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমের প্রশ্নটা কি আছে? ৭৩তম সংশোধন আইন অনুসারে পঞ্চায়েতে মহিলাদের আসনের সংরক্ষণের হার কত? কালকে তাহলে কি আছে আমাদের? ৭৩তম সংশোধন আইন অনুসারে পঞ্চায়েতে মহিলাদের আসন কত পার্সেন্ট সংরক্ষিত হয়েছে? এই যে প্রশ্নটা তোমরা দেখছো, এই প্রশ্নটা গতকালে আমি তোমাদের দিয়েছিলাম, তাই তো? গতকালের প্রশ্ন এটা ছিল আমাদের হোমওয়ার্কের প্রশ্ন। আর আমাদের অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? আমাদের অ্যান্সার হবে 33%। তাহলে আমরা 33% মহিলাদের জন্য আসন সংরক্ষণকে দেখেছি, ঠিক আছে? তাহলে টোটাল 33% আসন সংরক্ষিত আছে মহিলাদের জন্য। ক্লিয়ার? ওকে, তো তোমরা প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, আমি জানি, আশা করি আমি প্রত্যেকেই সঠিক অ্যান্সার করেছো তোমরা আজকের এই ক্লাসের দ্বারা, ঠিক আছে? তো চলো নেক্সট ক্লাসে আমরা চলে আসি। নেক্সট ক্লাসে আমরা কি দেখি, চলো। তো যারা পরে জয়েন করেছো প্রত্যেককে গুড মর্নিং, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসটিতে। ওকে, তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক তাহলে আজকের আমাদের ক্লাস। আজকে আমরা কি কি ক্লাস পড়বো বা আজকে আমরা কি পড়ছি? আজকে আমরা পড়ছি হলো জেলা পরিষদ, ঠিক আছে? তো জেলা পরিষদে কি কি আছে একটু তোমাদের আলোচনা করি যে জেলা পরিষদটা কি। আমি তোমাদের জেলা পরিষদ পড়ানোর আগে এটা বলে দিই, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ডাউনলোড করনি তারা অবশ্যই এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে আমাদের আড্ডা 24/7 অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই আমাদের অ্যাপটাকে তুমি ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এবং কেন ডাউনলোড করবে?
ডেলি কুইজ অপশনে গিয়ে প্রত্যেকদিন পরীক্ষা দেওয়ার জন্য। মাথায় রাখবে যত পরীক্ষা তুমি দেবে ততই কিন্তু তোমার প্রিপারেশন ভালো হবে, তাই ভালো প্রিপারেশনের জন্য পরীক্ষা দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা এই ডেলি কুইজ অপশনে গিয়ে প্রত্যেকদিন পরীক্ষা দাও। আর আমাদের যারা টেস্ট সিরিজ তৈরি করেন তারা নতুন নতুন টেস্ট সিরিজও তৈরি করছেন এবং সেইগুলো প্রত্যেকদিন আপলোড করছেন আমাদের এই অ্যাপতে। তাই অবশ্যই তোমরা যারা ফ্রি ক্লাস করছো তারা অবশ্যই এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে টাচ করে তোমরা গ্রুপে জয়েন, তোমার অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখানে গিয়ে ডেলি কুইজ অপশনে গিয়ে প্রত্যেকদিন পরীক্ষা দিও। ওকে, চলো চলে যাই আজকে আমাদের যে জেলা পরিষদ আজকে আমাদের পড়ার বিষয়বস্তু। তবে জেলা পরিষদ শুরু করার আগে এই যে জেলা পরিষদ এটা কিভাবে গঠিত হয়, এটার মানে এদের আয়ের উৎস কি, এদের কার্যকাল কি আছে, তো এইগুলো সবকিছু বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে। তো প্রত্যেকেই খুব ভালো করে এই সেশনটিকে দেখো, শোনো, দেখবে পুরো ক্লাসের মধ্যেই পড়াটা রেডি হবে। তো সবার আগে আমাদের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা আমি তোমাদের পড়িয়েছিলাম, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একেবারে শেষ মানে পর্যায়ে যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু আমাদের জেলা পরিষদ। কি বললাম, ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার শেষ স্তরটির নাম হচ্ছে আমাদের জেলা পরিষদ। তো এই যে জেলা পরিষদ এটা গঠিত হচ্ছে কিভাবে, আমরা গতকালে একটা জায়গা দেখিয়েছিলাম এরকম করে গোল করে, যে এই যে পোর্শনটা রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে, ঠিক আছে, এই যে পোর্শনটা রয়েছে, ধরো এটা আমরা ধরলাম হচ্ছে এটা হচ্ছে জেলা, কিছু জেলা মিলে তৈরি হচ্ছে আমাদের কি আছে ব্লক, ঠিক মানে ব্লক তৈরি হচ্ছে কিছু জেলা মিলে। প্রথমে হচ্ছে মৌজা, তাহলে মৌজা থেকে গ্রাম, গ্রাম থেকে ব্লক, ব্লক থেকে আমরা হচ্ছে জেলা পাচ্ছি। তাহলে এগুলো সব করে একে একের সঙ্গে ইনক্লুডেড। তাহলে এই যে জেলা পরিষদ এটা কি আছে, এটা আমরা জেলা ভিত্তিকে আমরা এই পরিষদটি তৈরি হতে দেখি। অর্থাৎ মানে কলকাতা বাদে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলায়, সংশ্লিষ্ট জেলায় এবং প্রত্যেকটি সংশ্লিষ্ট জেলার নাম অনুসারে সেখানে জেলা পরিষদকে আমরা দেখতে পেয়েছিলাম। ক্লিয়ার? তাহলে সংশ্লিষ্ট জেলার নাম অনুসারে আমরা জেলা পরিষদ গঠন হতে দেখি, কিন্তু একমাত্র কলকাতায় কোন রকম জেলা পরিষদ নেই। তাহলে অর্থাৎ কলকাতা বাদে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাতে আমরা কিন্তু জেলা পরিষদকে খুব ভালোভাবে পরিলক্ষিত করেছি। ক্লিয়ার? তাহলে জেলা পরিষদ কাজ করছে কোথায়, জেলা স্তরে। গ্রাম পঞ্চায়েত কাজ করছে কোন স্তরে, অঞ্চল স্তরে। ঠিক আছে, আচ্ছা, তোমার পঞ্চায়েত সমিতি কাজ করছে কোথায়, আমরা বলবো হচ্ছে ব্লক স্তরে। সুতরাং এই যে ব্লক, জেলাগুলোর ভেতরে থাকছে ব্লক, মানে কিছু ব্লক মিলে তৈরি হচ্ছে জেলা, ঠিক আছে, কিছু মৌজা মিলে তৈরি হচ্ছে গ্রাম। এই কথাগুলো আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং এরা বিভিন্ন স্তরে কাজ করছে। প্রথম দিনের ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে ৭৩তম সংশোধন আইন অনুসারে আমরা পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থাকে দেখতে পাই। আর এই যে ত্রিস্তরীয় ব্যবস্থা হচ্ছে তার মধ্যে প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যারা অঞ্চল ভিত্তিক স্তরে কাজ করে। দ্বিতীয় পর্যায়টার নাম হচ্ছে কি, আমরা বলতে পারি দ্বিতীয় পর্যায়ের নাম হলো আমাদের তোমার জেলা মানে তোমার পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক স্তরে কাজ করছে। আর তৃতীয়টার নাম যদি আমরা দেখি তাহলে সেটা কি আছে, তৃতীয় স্তরটির নাম হচ্ছে আমাদের তোমার জেলা পরিষদ। আর জেলা পরিষদ জেলা স্তরে কাজ করছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে আমাদের কোথায়, মানে কোন জেলায় আমরা পঞ্চায়েত মানে পরিষদ, জেলা পরিষদকে পাই না, তখন আমাদের অ্যান্সার কি হবে, কলকাতা। তাহলে কলকাতা বাদে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলায় আমরা কিন্তু জেলা পরিষদকে খুঁজে পাই, জেলা পরিষদের কাজ আমরা দেখতে পাই। ক্লিয়ার? এটুকু অবধি সবার ক্লিয়ার হয়েছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? ভেরি গুড। তাহলে এবার আমরা আলোচনা করব এই যে জেলা পরিষদ যে গঠন হচ্ছে সেটা কিভাবে গঠিত হচ্ছে, জেলা পরিষদের গঠনের পর্যায়ে আমরা আলোচনা করব। সেটা কি, দেখো জেলা পরিষদ কিভাবে গঠিত হচ্ছে, কাদের দ্বারা গঠিত হচ্ছে। আগে আমার কথাগুলোকে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, তারপরে বাদ বাকিগুলোকে দেখবে। দেখো, জেলার অধীনে থাকা সকল পঞ্চায়েত সমিতির সভাপতিরা পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হতে পারেন। কি বললাম,
জেলার অধীনে থাকা সকল পঞ্চায়েত সমিতির সদস্যরা। আমি গতকালে একটা কথা বলেছিলাম, মনে আছে? জেলা পরিষদ কিভাবে গঠিত হবে বলেছিলাম, মনে আছে? যে প্রত্যেকটি মানে পঞ্চায়েতের প্রধানরা ক্ষমতা বলে তারা পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারে, কথাটা বলেছিলাম। ঠিক এটা যেহেতু লাস্ট স্তর, শেষ স্তর, তাহলে আমরা এই কথাটাও বলতে পারি যে সেখানে যে পঞ্চায়েত মানে সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির সদস্যরা পদাধিকার বলে তারা জেলা পরিষদের সদস্য হতে পারে। তাহলে পঞ্চায়েত প্রধান যারা, তারা ক্ষমতা বলে পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারছে, আর পঞ্চায়েত সমিতির সভাপতিরা তারা ক্ষমতা বলে তারা আবার জেলা পরিষদের সদস্য হতে পারছে, অর্থাৎ একটার সঙ্গে একটা জড়িত। ক্লিয়ার? আবার বিধানসভা থেকে নির্বাচিত সদস্যরা, যদি লোকসভা থেকে নির্বাচিত সদস্যরা, এরা যদি মানে এই নির্বাচিত সদস্যরা পরিষদের সদস্য হতে পারেন, কিন্তু তাকে সংশ্লিষ্ট জেলার অধিবাসী হতে হবে। দেখো এই কথাটাও আমি ওই পঞ্চায়েত সমিতির সময় বলেছিলাম, তাই না? সেম কথাটা এখানে জেলা পরিষদের ক্ষেত্রে বলছে যে বিধানসভা থেকে নির্বাচিত, লোকসভার প্রতিনিধি বা নির্বাচিত বা রাজ্যসভার প্রতিনিধিরা, এরা সংশ্লিষ্ট ব্লকের যদি বসবাসকারী হন তাহলে তারা পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারেন। এটা আমি বলেছিলাম গতকালের ক্লাসে। আজকে সেম টু সেম কথাটা রয়েছে, জেলা থেকে নির্বাচিত বিধানসভা ও লোকসভার সকল সদস্যরা জেলা পরিষদের সদস্য হতে পারেন। এরা সবাই জেলা পরিষদের সদস্য। ক্লিয়ার? আর কারা সদস্য হতে পারে? জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা, জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা, ঠিক আছে, জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা জেলা পরিষদের সদস্য হতে পারে। কি কি বললাম? জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা এরা জেলা পরিষদের সদস্য হতে পারেন। তাহলে কত কিছু, এই তিনটে জিনিস তোমরা ভালো করে মনে রাখবে। এটা জেলা পরিষদের গঠনের উপরে আমরা এটাকে বলছি। তাহলে জেলার অধীনে সকল পঞ্চায়েত মানে সমিতির সদস্যরা তাদের পদাধিকার বলে জেলার পরিষদের সদস্য হতে পারছেন। জেলা থেকে নির্বাচিত লোকসভা বা রাজ্যসভার প্রতিনিধিরা সংশ্লিষ্ট জেলার অধিবাসী হলে তারা সেখানে নির্বাচিত হতে পারেন। আবার জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা জেলার সদস্য হতে পারে, জেলা সমিতির জেলা পরিষদের সদস্য হতে পারে। ঠিক আছে? তো এই যে তিনটে বিষয়, এই তিনটে বিষয় প্রত্যেকেই তোমরা মাথায় রাখবে। জেলা পরিষদের সদস্য হবার বিষয়টাকে আমরা এখানে বলে থাকি। ঠিক আছে? তাহলে এই যে জেলা পরিষদ, এই জেলা পরিষদের প্রধানকে আমরা কি বলবো? জেলা পরিষদের প্রধান যিনি হলেন তার নাম হচ্ছে সভাপতি। সভাপতি হলেন জেলা পরিষদের প্রধান। ঠিক আছে? আর জেলা পরিষদের কার্যনির্বাহক বা কাজ ঠিকঠাক করছে কিনা সেটা কে দেখবে? সেটা দেখবে হচ্ছে ডিএম। যেমন আগের দিন আমি বলেছিলাম ব্লকে কে দেখবে? ব্লকের মানে ব্লক স্তরে কাজ করছে কে? পঞ্চায়েত সমিতি। তাহলে পঞ্চায়েত সমিতির কার্যাবলী দেখছেন কে? আমরা বলেছিলাম বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তেমনি জেলা স্তরে বা জেলা পরিষদের কার্যাবলী ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখবেন কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, এটাকে দেখবেন। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। যেমন বা আসতে পারে যে জেলা পরিষদের কার্যাবলী কে পরিলক্ষণ করেন, পঞ্চায়েত সমিতির কার্যাবলী কে পরিচালনা করেন। এই যে প্রশ্নগুলোর কথা বলছি, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো আমাদের প্রশ্ন। তাই বি কেয়ারফুল, খুব ভালো করে এগুলোকে মনে রাখবে। ঠিক আছে? তো যে কথাগুলো আমি বললাম সে কথাগুলো এখানে আছে কিনা আমরা দেখিনি। সবার আগে প্রথমে জেলা কি বলেছি? জেলা পরিষদ পঞ্চায়েতে ব্যবস্থার শেষ স্তর, এটা আমি আগে বলেছি। কলকাতা বাদে পশ্চিমবঙ্গের বাকি সকল জেলায় প্রতিটি সংশ্লিষ্ট জেলার নাম অনুসারে একটি করে জেলা পরিষদ রয়েছে, এটা আমরা বললাম। জেলা পরিষদের গঠন কি আছে? জেলার অধীনে থাকা সকল পঞ্চায়েত সমিতির সভাপতিরা পদাধিকার বলে
জেলা পরিষদের সদস্য হয়ে থাকেন। ঠিক আছে, তাহলে জেলার অধীনে থাকা সকল পঞ্চায়েত সমিতির সভাপতিরা, আর কি জেলা থেকে নির্বাচিত বিধানসভা ও লোকসভার সকল সদস্যরা জেলা পরিষদের সদস্য হতে পারেন। জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা জেলা পরিষদের সদস্য হতে পারেন, তাই তো? জেলা পরিষদের প্রধানকে কি বলবো আমরা? সভাপতি বলবো। আর জেলা পরিষদের কার্যাবলী পরিচালনা করবেন কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যাকে আমরা বলবো হচ্ছে ডিএম। ডিএম এটাকে পরিচালনার কাজ করে থাকেন। ক্লিয়ার এটুকু অবধি সবার? আশা করি প্রত্যেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? তাহলে এবার আমরা আলোচনা করব জেলা পরিষদের আয়ের উৎস কি। দেখো, প্রত্যেকেরই আয়ের উৎস থাকতে হবে, না হলে তারা সংশ্লিষ্ট স্তরে কিভাবে কাজ করবে, তাই না? তাহলে জেলা পরিষদেরও একটা নির্দিষ্ট আয়ের উৎস আছে, এবং এই আয়ের উৎসটা মোটামুটি প্রায় অন্যান্যদের তুলনায় একই রয়েছে, প্রায়। যেমন কি? যেমন আমরা বলতে পারি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থ সাহায্য করা। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার জেলা পরিষদকে কিছু অর্থ ডোনেট করছে, তাহলে সেখান থেকেও তাদের আয় হতে পারে। ঠিক আছে, রাজ্য সরকার ভূমি রাজস্ব, রাজ্য সরকারের যে ভূমি রাজস্ব আছে সেই ভূমি রাজস্ব থেকেও জেলা পরিষদের আয় হতে পারে। অর্থাৎ রাজ্য সরকার বলল এইটুক জমি হচ্ছে জেলা পরিষদ দেখবে, তাহলে ওই যে রাজ্য সরকার প্রদত্ত যে জমি, সেখান থেকে যে করটা আসবে সেটা অধিকারী হবেন কে? জেলা পরিষদ। তাহলে জেলা পরিষদ ওইগুলো অধিকারী থাকবেন। আর কি হতে পারেন? কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক ঋণ দান। যদি ধরো জেলা পরিষদের কোনো ঋণ দরকার, তাহলে সে কি করবে? সে এই ঋণটাকে নিতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইগুলোর মাধ্যমে ঋণ, এইগুলোর মাধ্যমেই তাদের ইনকাম হতে পারে। আর কোথা থেকে আয় হতে পারে জেলা পরিষদের? জেলা পরিষদ মানে জেলা পরিষদের মালিকানাভুক্ত বা জেলা পরিষদের নিয়ন্ত্রণের মধ্যে যেই সমস্ত বিদ্যালয়গুলি আছে, হাসপাতালগুলো আছে, ঔষধালয় রয়েছে, ঘরবাড়ি রয়েছে, এবং বিভিন্ন রকম প্রতিষ্ঠান বা যাকে আমরা পূর্ত প্রকল্প বলি, সেখান থেকেও জেলা পরিষদ তাদের উপরে ট্যাক্স চাপাতে পারে এবং সেখান থেকে ইনকাম করতে পারে। ঠিক আছে, তাহলে জেলা পরিষদের অধীনে যা যা জায়গা রয়েছে, যে যা মালিকানাযুক্ত জায়গা রয়েছে, ঠিক আছে, তো সেই নিয়ন্ত্রিত মালিকানাগুলো থেকে হাসপাতাল, ঔষধাগার, ঠিক আছে, ঘরবাড়ি, অন্যান্য প্রতিষ্ঠান, পূর্ত বিভাগ, সবগুলো থেকেই জেলা পরিষদ আয় করতে পারে। রাস্তাঘাট, ঠিক আছে, জনকল্যাণমূলক প্রকল্প, প্রথমে বলেছিলাম মনে আছে? জনসংযোগমূলক প্রকল্প, যেটার থেকে গ্রাম পঞ্চায়েত আয় করে, সেরকম যদি জনকল্যাণমূলক কিছু প্রকল্প থাকে, সেখান থেকেও জেলা পরিষদের সদস্যরা তাদের আয় নির্ধারণ করতে পারে। সুতরাং এগুলো হচ্ছে জেলা পরিষদের আয়ের বিভিন্ন উৎস। তাহলে আয়ের উৎসগুলোকে যদি আমরা পরপর সাজাই, তাহলে কি কি পাচ্ছি? নাম্বার 1, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য এবং অনুদান করা। 2 নম্বর কি আছে? রাজ্য সরকার কর্তৃক ভূমি রাজস্ব থেকে কিছু অংশকে নিয়ে নেওয়া। 3 নম্বর কি আছে? কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্তৃক ঋণ প্রদান করা বা কর্তৃক ঋণ গ্রহণ করা। 4 নম্বর, জেলা পরিষদের এরিয়ার মধ্যে বা মালিকানাভুক্ত জায়গা বা যে জায়গাটা তারা নিয়ন্ত্রণ করছে, সেই জায়গায় যদি কোনো হাসপাতাল থাকে,
কোনো ঔষধাগার থাকে, কোনো ঘরবাড়ি থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, অর্থাৎ পূর্ত বিভাগ থেকে তাদের ইনকাম ফিক্সড করা। এছাড়াও পথ কর মানে রোড ট্যাক্স এটাও নিতে পারে, জনকল্যাণমূলক কর, এই করগুলো থেকেও আমরা দেখতে পারি যে জেলা পরিষদের কিন্তু আয় হয়ে থাকে। তো চলো আমরা দেখিনি জেলা পরিষদের আয় কি কি থেকে হতে পারে। নাম্বার ওয়ান, প্রথম যদি আমরা দেখি তাহলে কি আছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য এবং অনুদান, এখান থেকে জেলা পরিষদের আয় হতে পারে। দুই, রাজ্য সরকার কর্তৃক ভূমি রাজস্বের অংশ থেকে জেলা পরিষদের আয় হতে পারে। তিন নম্বর, কেন্দ্রীয় ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ঋণ, এখান থেকে জেলা পরিষদের আয় হতে পারে। জেলা পরিষদের মালিকানাভুক্ত বা নিয়ন্ত্রিত বিদ্যালয়, হাসপাতাল, ঔষধালয়, ঘরবাড়ি, অন্যান্য প্রতিষ্ঠান এবং পূর্ত প্রকল্প থেকেও তাদের কিন্তু যথেষ্ট ভালো আয় হতে পারে। ঠিক আছে, এছাড়াও পথ কর, জনকল্যাণমূলক প্রকল্প, এগুলো থেকেও জেলা পরিষদের একটা ভালো সংখ্যায় আয় হতে পারে। তো এই যে আমি পাঁচটা বললাম, এই পাঁচটা হচ্ছে জেলা পরিষদের আয়ের উৎস। তাহলে আয় হলো, জেলা পরিষদ গঠন হলো, জেলা পরিষদের আয় হলো। এবার আমরা বলবো জেলা পরিষদ কি কাজ করবে, জেলা পরিষদের কাজ কি আছে। যদি আমরা জেলা পরিষদের কাজকে খুব ভালোভাবে ব্যাখ্যা করি, তাহলে জেলা পরিষদের কিন্তু এরকম অবশ্য পালনীয় কর্তব্য বা অন্যান্য কর্তব্য বা ওই কি বলে স্বেচ্ছাধীন কর্তব্য, এরকম কোনো কিন্তু কর্তব্য নেই বা এরকম কোনো কিন্তু কাজ নেই। ওভারঅল একই রকম ভাবে কাজ রয়েছে। তোমাদের মনে আছে আমি গতকালে এই টপিকটাকে পড়িয়েছিলাম, একটা টপিক যার নাম হচ্ছে তোমার কি বলে পঞ্চায়েত সমিতি। সেখানে আমি পঞ্চায়েত সমিতির কি কি কাজ বলেছিলাম, পঞ্চায়েত সমিতির কাজগুলোকে আমরা কি কি বলেছিলাম, যে যেমন তারা কুটির শিল্প, সমবায়, গবাদি পশুর প্রজনন, কৃষির গ্রামীণ ঋণদান, জল সরবরাহ, হাসপাতাল, ঔষধালয়, এইগুলো তৈরি করা, জনস্বাস্থ্য পরিষেবা, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, সমাজ কল্যাণ, ছাত্র কল্যাণ, এগুলো সব হচ্ছে পঞ্চায়েত সমিতির কাজ ছিল, মনে করে দেখো। তো এই কাজগুলো জেলা পরিষদ কিন্তু করতে পারে। অর্থাৎ জেলা পরিষদের মধ্যে কোনো কুটির শিল্পের বিকাশের প্রয়োজন হলো, তাহলে সে কুটির শিল্পকে বিকাশ করাতে পারে। যদি কৃষি গ্রামীণ ঋণদানের প্রয়োজন হলো, তাহলে সে ঋণদানও করতে পারে। অবশ্যই পরিশুদ্ধ জল সরবরাহের ব্যবস্থা করতে পারে। সে ইচ্ছা করলে জেলাতে একদম সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করতে পারে। অবশ্যই অত্যাধুনিক উন্নত মানের ঔষধাগার তারা তৈরি করতে পারে। জনস্বাস্থ্য পরিবহন ব্যবস্থা তৈরি করতে পারে, প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে পারে, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করতে পারে, এমনকি আমরা বলতে পারি যে ছাত্র কল্যাণের ব্যবস্থাও তারা কিন্তু করতে পারে। তো এই কাজগুলো যেমন পঞ্চায়েত সমিতির সদস্যরাও করে থাকেন বা পঞ্চায়েত সমিতি করে থাকেন, সেম টু সেম কাজ যদি জেলার স্তরে হয় তাহলে জেলা পরিষদও সেই কাজটি করে থাকেন। এছাড়াও তাদের অন্যান্য কাজও রয়েছে, যেমন জেলা পরিষদে নিজের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে পরিচালনা করা। ঠিক আছে, ধরো এই জেলা পরিষদে একটা প্রতিষ্ঠান রয়েছে, তাহলে সেই প্রতিষ্ঠানটা পরিচালনা করার দায়িত্ব এটা কিন্তু জেলা পরিষদের বর্তাবে। আর কি হতে পারে, জেলায় বিদ্যালয় তৈরি করা, বিদ্যালয়ের উপযোগী সুন্দর একটি পাঠাগার উপস্থাপন করা, মানে লাইব্রেরি, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সাহায্য দেওয়া, অর্থ সাহায্য দেওয়া, এগুলোও কিন্তু এই মানে আমাদের জেলা পরিষদ এটা কিন্তু করে থাকতে পারে। কোনো কারিগরি শিল্প, প্রযুক্তিবিদ্যা, এইগুলোর ব্যবস্থাতে ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করে থাকতে পারে জেলা পরিষদ। এবং জেলা পরিষদ গ্রামীণ হাটবাজারগুলো রক্ষণাবেক্ষণও করতে পারে, দরকার হলে সেগুলোকে অধিগ্রহণও করতে পারে। এটা জেলা পরিষদের কার্যাবলীর মধ্যে পড়ে থাকে। তাহলে জেলা পরিষদ কি করতে পারে, নিজের মালিকানা বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে পারে।
জেলার বিদ্যালয়গুলির সাধারণ পাঠাগার এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলিকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা প্রসারে তারা কি করতে পারে, ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করতে পারে। এমনকি গ্রামীণ হাটবাজার অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণ এটাও কিন্তু জেলা পরিষদের কার্যাবলীর মধ্যে পড়ে থাকে। বোঝা গেছে? তাহলে জেলা পরিষদের কার্যাবলীর মধ্যে এই বিষয়গুলো আমরা ওতপ্রোতভাবে জড়িত, জেলা পরিষদ এগুলোকে পরিচালনা করতে পারে। তো জেলা পরিষদের কার্যাবলী দেখে নি কি কি আছে। নাম্বার 1, জেলা পরিষদ নিজের মালিকানায় মানে নিজের এরিয়ার মধ্যে এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলির পরিচালনা করতে পারে। নাম্বার 2, জেলার বিদ্যালয়গুলি সাধারণ পাঠাগার ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে অর্থ সাহায্য করতে পারে। জেলা পরিষদ কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার ব্যবস্থার প্রসারে বৃত্তির ব্যবস্থা করতে পারে। জেলা পরিষদ গ্রাম হাট বাজার অধিগ্রহণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকতে পারে। এছাড়াও ওই আগের আমি বললাম বয়স্ক শিক্ষা, ছাত্র কল্যাণ, ঠিক আছে, তোমার তোমার পথঘাটের উন্নতি, এগুলো সবকিছু কিন্তু জেলা পরিষদ আমাদের করে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের টোটাল জেলা পরিষদের বিষয়টা, যেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই জেলা পরিষদের এই জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের ব্যবস্থা নিয়ে এই 3টে ক্লাসে আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, যে প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর তৃতীয়টা হচ্ছে আমাদের জেলা পরিষদ। এই 3টে জায়গা আমাদের প্রত্যেকের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ কি না? সবাই বুঝতে পেরেছি তো? সবাই বুঝতে পেরেছি তো? ভেরি গুড। তাহলে এবার তোমাদের নিশ্চয়ই ইচ্ছে করছে যে স্যার তাহলে আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কতগুলো আছে এটা জানতে। তো বর্তমানকালে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3,354টির মতো আছে। পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রতিষ্ঠান রয়েছে 3,354টি। পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত সমিতি কটা রয়েছে? 441টি পঞ্চায়েত সমিতি আছে। আর জেলা পরিষদ কটা রয়েছে? 20টি জেলা পরিষদ রয়েছে এবং একটি মহাকুমা পরিষদ রয়েছে। আমি আগেই বললাম কলকাতা বাদে বাকি সমস্ত জেলায় একটি করে জেলার নাম অনুসারে জেলা পরিষদ কিন্তু গঠিত হয় বা গঠিত হয়েছিল। সুতরাং 20টি জেলা পরিষদ এবং একটি মহাকুমা পরিষদ আমরা কিন্তু অবশ্যই এই পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে লক্ষ্য করতে পারছি। ক্লিয়ার সমান? বুঝতে পেরেছি। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে পশ্চিমবঙ্গে বর্তমান পঞ্চায়েতের প্রতিষ্ঠানের সংখ্যা কত, তখন তুমি কি বলবে? 3,354টি হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান পঞ্চায়েতের সংখ্যা। পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত কত রয়েছে? 441টি মোট পঞ্চায়েত রয়েছে। কটি জেলা পরিষদ রয়েছে? 20টি জেলা পরিষদ রয়েছে এবং একটি মহাকুমা পরিষদকে আমরা কিন্তু দেখতে পাই। একটি মহাকুমা পরিষদও এখানে কিন্তু রয়েছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? একই না? প্রত্যেকে ক্লিয়ার? তাহলে পঞ্চায়েতি ব্যবস্থা কি একদম মাথায় ঢুকে গেছে তো? পঞ্চায়েত কি সবার মাথায় ঢুকেছে? ভেরি গুড। তো চলো কি আছে এখানে? এই যে লেখা আছে, আমি ভাবছিলাম লেখা নেই। পশ্চিমবঙ্গে বর্তমান পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত প্রতিষ্ঠানের সংখ্যা। পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত সমিতি কটা রয়েছে? 341টি। 20টি রয়েছে জেলা পরিষদ এবং একটি রয়েছে মহাকুমা পরিষদ। বুঝা গেছে? ক্লিয়ার? চলো তাহলে এবার আজকে আমরা এই চ্যাপ্টারটা থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স পড়ে নিই। ঠিক আছে? অর্থাৎ পঞ্চায়েত সমিতি থেকে আমরা জেলা পরিষদ থেকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন চলো দেখি। তো তার আগে বলে দিই, তোমাদের কিন্তু এখনো যারা ব্যাচে ভর্তি হওনি বা প্রিপারেশন নিচ্ছ না, তাদের কিন্তু পরবর্তীকালে তোমরা চিন্তাও করতে পারবে না কতটা কষ্ট হবে প্রস্তুতি নিতে। কারণ এখনই সময় নিজেকে প্রস্তুতি নেওয়ার। ফর্ম ফিল আপ করার পর প্রস্তুতি নিলে এই কম্পিটিশন পরীক্ষায় এই পরীক্ষার কম্পিটিশনে টিকে থাকা কিন্তু বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তুমি
আজকে আমাদের ব্যাচে ভর্তি হবে এরকম কথা নেই, তুমি যে কোনো জায়গায় পড়তে পারো। আর আমাদের এই ব্যাচটায় তোমাদের জন্য স্পেশালি পঞ্চায়েত, গ্রুপ সি এবং গ্রুপ ডি তিনটে মডেলেই করা হয়েছে। অর্থাৎ এই ব্যাচটায় তুমি যদি পঞ্চায়েতের ব্যাচটাতে ভর্তি হও, তাহলে পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আপকামিং আমাদের পরীক্ষা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতেই তুমি কিন্তু মানে তুমি প্রস্তুতি কিন্তু পেয়ে যাবে, পরে আর আলাদাভাবে ব্যাচ নেওয়ার দরকার নেই। আর এই ব্যাচে ভর্তি হলেই তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি কম্পিউটার একটি কোর্স, যে কম্পিউটার কোর্সটি শুধুমাত্র পঞ্চায়েতের ক্ষেত্রে নয়, আমাদের যতগুলো মানে পরীক্ষা রয়েছে, মানে কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা, যেখানে আমাদের কম্পিউটার বেস থেকে কোশ্চেন আসে, সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই কোর্সটা করলেই কিন্তু পারবে। তাই এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে এই মিশন পঞ্চায়েত 3.0 ব্যাচে। আর এই ব্যাচটা কেনার জন্য কি করতে হবে, Y368 কুপন কোডটাকে ইউজ করতে হবে। 18% ফ্ল্যাট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এই ব্যাচে অ্যাডমিশন হলে। ঠিক আছে, ডিটেলের জন্য যোগাযোগ করতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 এই নাম্বারে। আরো একবার বলবো 8013492626 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই পঞ্চায়েতের ব্যাচটি নেওয়ার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আমাদের কাছে কি ব্যাচ রয়েছে, লক্ষ্য পঞ্চায়েত, লক্ষ্য WBCS ব্যাচ, এই ব্যাচেও কিন্তু অ্যাডমিশন চলছে। Y368 কুপন কোড ইউজ করলে 18% ফ্ল্যাট ডিসকাউন্টে তুমি এই ব্যাচটা কিন্তু নিতে পারবে। বন্দে ভারত NTPCর ব্যাচ সম্পূর্ণ রেলের ওপরে তৈরি ব্যাচ, এই বন্দে ভারত ব্যাচটি, যেটায় ভর্তি হলে তোমরা একটা হার্ড কপির বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতেও কিন্তু চলে যাবে। এই ব্যাচটাতে ভর্তি হলেও তোমরা Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নাও, একদম পেয়ে যাবে কত পার্সেন্ট ডিসকাউন্ট, 18% ফ্ল্যাট ডিসকাউন্ট। তাই ডিটেলের জন্য অবশ্যই যোগাযোগ করো, নাম্বার হচ্ছে 8013492626 এই নাম্বারে। ওকে, চলো তাহলে এবার আমরা কোশ্চেন অ্যান্সারের সিরিজে চলে আসি। প্রত্যেকে মন দিয়ে কোশ্চেনের অ্যান্সার কিন্তু করবে। তো প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় গুলিতে কত সালে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? বলো।
পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় প্রশাসনগুলিতে কত সালে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিল? অবভিয়াসলি আমাদের অ্যান্সার হচ্ছে 1978 সালে, 1978। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় প্রশাসনগুলিতে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করছে। ওকে, নেক্সট পরেরটাতে চলে আসি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করে? ভূমি রাজস্ব, পথ কর, আয়কর, বিক্রয় কর। বলো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করে থাকে? বলো কি হবে অ্যান্সার? কোন করকে তারা সংগ্রহ করে? বলো কি বলেছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করে থাকে? কোন করকে তারা সংগ্রহ করে? বলো চটজলদি, প্রত্যেকে অ্যান্সার দিতে পারবে, বলো কি হবে অ্যান্সার? কি হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করে? ভেরি গুড, চলো অ্যান্সারে চলে যাবো। তাহলে কোন কর সংগ্রহ করে তারা? বি, মানে হচ্ছে পথ কর, তাই তো, মানে ওই রোড ট্যাক্স, এটাকে কিন্তু তারা সংগ্রহ করে থাকে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন করকে সংগ্রহ করে? আমাদের অ্যান্সার পঞ্চায়েত করকে তারা সংগ্রহ করে থাকে। ওকে, 3 নম্বর কি বলছে? নিম্নলিখিত কোনটি পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য? উন্নয়নে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দায়বদ্ধতা, আর্থিক সংহতি, নাকি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ? কি হবে? কি বলছে? নিম্নলিখিত কোনটি পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য? পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কোনটি? কি হবে? নিম্নলিখিত কোনটি পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য? উন্নয়নে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দায়বদ্ধতা, আর্থিক সংহতি, নাকি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ? কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার চটজলদি? বলছে নিম্নলিখিত কোনটি পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য? পঞ্চায়েতি ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কোনটি? বলো, পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কোনটি? উন্নয়নে জনগণের অংশগ্রহণ, রাজনৈতিক দায়বদ্ধতা, আর্থিক সংগতি, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। কি হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করব, প্রত্যেকের অ্যান্সার। চলো তাহলে অ্যান্সার করে দিই। চলো তাহলে অ্যান্সার করব। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? ভেরি গুড, তাহলে হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, তাই তো। তাহলে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য। তাই তোমাকে যদি বলে পঞ্চায়েত ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য কি, তখন আমাদের অ্যান্সার কি হবে? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থার একটি মৌলিক উদ্দেশ্যের মধ্যে পড়ে। ওকে, নেক্সট, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলির গঠনে নির্দেশ দেওয়া হয়? সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েত গঠনের, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ দেওয়া হয়ে থাকে? 40, 41, 42, 43। বলো কি হবে প্রশ্ন? সঠিক অ্যান্সার চটজলদি।
কি বলছি, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের কথা বলা রয়েছে? রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলি গঠনের কথা বলা হয়েছে। আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হচ্ছে এই, মানে 40টি। ঠিক আছে, তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলি গঠনের নির্দেশ দেয়? অ্যান্সার হচ্ছে আমাদের 40তম। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত প্রতিষ্ঠান কয়টি রয়েছে? বলো, কয়টি পঞ্চায়েত প্রতিষ্ঠান রয়েছে? পশ্চিমবঙ্গে বর্তমান পঞ্চায়েত প্রতিষ্ঠান কয়টি রয়েছে? বলো, কিছুক্ষণ আগেই পড়ালাম। পশ্চিমবঙ্গে বর্তমান পঞ্চায়েত কয়টি রয়েছে? 3,354টি, 3,355টি, 3,367টি, 3,378টি। বলো কি হবে অ্যান্সার? চলো, কি হবে অ্যান্সার? তাহলে পশ্চিমবঙ্গে কতগুলি রয়েছে? একদম অ্যাবসলিউটলি রাইট, চলে যাব। তাহলে পশ্চিমবঙ্গে আমাদের টোটাল কয়টি পঞ্চায়েত প্রতিষ্ঠান রয়েছে? 3,354টি। 3,354টি প্রতিষ্ঠান রয়েছে। ওকে, 6 নম্বর, পশ্চিমবঙ্গে মোট পঞ্চায়েত সমিতি কয়টি রয়েছে? পঞ্চায়েত সমিতি মোট কয়টি রয়েছে? বলো কি হবে অ্যান্সার? 340, 341, 343, 346। ভেরি গুড। চলো, পশ্চিমবঙ্গে মোট কয়টি পঞ্চায়েত সমিতি রয়েছে? তো অবভিয়াসলি সেটার অ্যান্সার কি হচ্ছে আমাদের বি, মানে 341টি রয়েছে। ঠিক আছে, তার 341টি আমাদের পঞ্চায়েত সমিতি কিন্তু রয়েছে আমাদের। ওকে, নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? 18 বছর, 20 বছর, 21 বছর, 19 বছর। কি হবে অ্যান্সার? গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? কি হবে? 18 বছর, 20 বছর, 21 বছর, 19 বছর। কি হবে অ্যান্সার? ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার দাও। তোমাদের সবাইকে এই এই প্রশ্নটা কিন্তু পড়ানো হয়েছে। তো গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে একটা ন্যূনতম বয়স লাগে, সে বয়সটা কত? 18 বছর, না 20 বছর, নাকি 21 বছর, নাকি 19 বছর? কি হবে অ্যান্সার? ভেরি গুড, চলো অ্যান্সারে চলে যাবো। তাহলে গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে যেটা, সেটা হচ্ছে 21 বছর। ঠিক আছে, এটা আমি তোমাদের আগেও পড়িয়েছি যখন ওই পঞ্চায়েতি রাজ পড়াচ্ছিলাম, মানে ওই পঞ্চায়েতি রাজ মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত পড়াচ্ছিলাম, তখন এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। টোটাল তখন বয়স লাগে কত? 21 বছর। ঠিক আছে, তাই গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে, ঠিক আছে, ন্যূনতম বয়স কত লাগে? 21 বছর। নেক্সট, পশ্চিমবঙ্গে কয়টি জেলা পরিষদ আছে? বলো, পশ্চিমবঙ্গে জেলা পরিষদ কয়টি? 23টি, 22টি, 20টি, 24টি। বলো, পশ্চিমবঙ্গে কয়টি জেলা পরিষদ আছে? কি হবে অ্যান্সার? তাহলে পশ্চিমবঙ্গে মোট জেলা পরিষদ কয়টি আছে? কটি আমরা জেলা পরিষদকে দেখতে পাবো পশ্চিমবঙ্গে? প্রত্যেকে অ্যান্সার করো, খুব সোজা প্রশ্ন, চটজলদি অ্যান্সার করো প্রত্যেকে, প্রত্যেকের অ্যান্সার চাই।
কি হবে অ্যান্সার? একদম। তাহলে অ্যান্সার বলি, পশ্চিমবঙ্গ কটি জেলা পরিষদ আছে? চলো অ্যান্সার করে দিই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে সি হচ্ছে প্রশ্নটার সঠিক উত্তর। নেক্সট, পঞ্চায়েতি ব্যবস্থার ধারণা ভারতের সংবিধানে সর্বপ্রথম কোন ধারায় উল্লেখ আছে? কি হচ্ছে আমাদের? তাহলে অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে পঞ্চায়েতি ব্যবস্থা কি বলবো, চট জলদি অ্যান্সার করে দিই। অবভিয়াসলি তাহলে সঠিক অ্যান্সার কি হলো? পঞ্চায়েতি ব্যবস্থায় ভারতের সংবিধানে কোনটায় রয়েছে? একদম অ্যান্সার হচ্ছে 40 নম্বর ধারায় রয়েছে। ঠিক আছে, 40 নম্বর ধারায় এটাই রয়েছে। লাস্ট প্রশ্ন, অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল কবে? অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল কবে? বলো, অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল কবে? কি হবে অ্যান্সার? অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল কবে? কবে গঠিত হয়েছে অশোক মেহতা কমিটি? ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, মানে 1977 সাল। ঠিক আছে, তাহলে 1977 সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট, তো 10টা প্রশ্ন অলরেডি হয়ে গেছে, আর এই 10টা প্রশ্ন তোমরা প্রত্যেকে ভালো করে করে নিও। ঠিক আছে, তো চলো লেস্টার শেষ করবো আজকে ক্লাস। তোমাদের মধ্যে যারা পঞ্চায়েতের ব্যাচটা নিতে চাও তারা অবশ্যই কিন্তু এই ব্যাচটি নিয়ে নিও, যেখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, টেস্ট সিরিজ সম্পূর্ণ কিছু পেয়ে যাচ্ছ, গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটি ব্যাচ পেয়ে যাচ্ছ, এবং একটি ফ্রি কম্পিউটার কোর্সও পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কি করবে? আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করলে ঠিক ডান দিকে নিচে স্টোর অপশন পাবে বা দোকান, সেখানে টাচ করার পর লাইভ ক্লাস লেখা বক্সে টাচ করো। করলে তোমার যত লাইভ ক্লাস আছে তোমার সামনে ওপেন হয়ে যাচ্ছে। তুমি সেখান থেকে এই ব্যাচটাকে খুঁজে নাও স্ক্রল করে, তারপরে এখানে টাচ করলেই ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্স আছে যেখানে উইন 15 কুপন অ্যাপ্লাইড বলে লেখা রয়েছে, সেই ঘরটাতে টাচ করলে নেক্সট পেজ খুলবে। সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে, পাশের বক্সে টাচ করবে রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের নিচে এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড, সেখানে Y368 লিখে ওর পাশে লেখা অ্যাপ্লাই বাটনে প্রেস করো, তাহলে তুমি এই ব্যাচটা কিন্তু 18% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে। তাই ভর্তির জন্য যোগাযোগ করতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 এই নাম্বারে। ওকে, চলো শেষ করছি আজকের ক্লাস। আজকের হোমওয়ার্কের প্রশ্ন এইটা, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1987, 1976, 1999, এখনো হয়নি। এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই ক্লাসের শেষে কমেন্ট সেকশনে অ্যান্সার করবে। ঠিক আছে, চলো শেষ করছি তাহলে ক্লাস আজকের মতো।
থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে অবশ্যই হোমওয়ার্কের প্রশ্নের উত্তর লিখতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে এই ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে। ঠিক আছে, আর হোমওয়ার্কের প্রশ্নটা দেখে নিয়েছো, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা ক্লাসের শেষে কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সার করে দেবে। ওকে, চলো শেষ করছি তাহলে আজকে ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে, ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল।